বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া, আইন নয় বিদেশে চিকিৎসায় বাধা সরকার, অভিযোগ বিএনপির। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। পহেলা ডিসেম্বর থেকে বিআরটিসি বাসের শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক জানালেন ওবায়দুল কাদের। আইন পুরোপুরি বাস্তবায়ন না হয় শৃঙ্খলা ফিরছে না সড়কে, বলছেন সংশ্লিষ্টরা। এবং রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসছে ল্যাম্প পোস্ট, জানুয়ারিতেই জ্বলবে বাতি। মেট্রো রেল স্টেশনে যাত্রীরা নেমেই পাবেন বিআরটিসি বাস। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন নয় সরকারি বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর মৌলানা ভাসানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, তার কথা বলতে কষ্ট হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে এরপর থেকেই একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় পূর্ব ঘোষিত দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের প্রার্থনার পাশাপাশি জাতীয় মসজিদেও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। দোয়া মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে তাকে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আজকে সরকার নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আইনের কথা বলে লাভ নাই, কোনো বাধা নেই, বাধা হচ্ছে সরকার। আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে মৌলানা ভাসানীর পরিবারের সদস্যরা দাবি করেন, পুরোপুরি কথা বলতে পারছেন না বেগম জিয়া। কথা বলতে পারে, খুব আস্তে আস্তে অবস্থা তো খুব খারাপ। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছু করা সম্ভব না। প্রথম দফায় 53 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দ্বিতীয় ধাপে আবারও 26 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেকের প্রধানমন্ত্রী। মাত্র 6 দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তির পর এভারকেয়ারের সিসিউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে পাল্টা জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি বলেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে দোষ স্বীকার করে বেগম জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যু নিয়ে গত 2 সপ্তাহ ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি আওয়ামী লীগ নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার কিছু হলে সরকারের নয়, দায় নিতে হবে বিএনপিকেই। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না, সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে যাচ্ছে। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। এ সময় বিএনপি নেত্রীর চিকিৎসা ইস্যুতে ষড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থান, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। এদিকে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি এবং ৭১-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করতো,
তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। আইনের মধ্যে থেকেই বিএনপি নেত্রীর চিকিৎসার সব সুযোগ করে দেয়া হচ্ছে বলেও জানান দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকে বাস ভাড়া বাড়াতে সরকারকে এক প্রকার জিম্মি করে পরিবহন মালিক শ্রমিকরা। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা গেলেও সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আসেনি। পরে হাফ পাসের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। বদরুন্নেসা কলেজের এক ছাত্রী হাফ পাস দিতে চাওয়ায় বাস হেলপার ধর্ষণের হুমকি দিলে এই আন্দোলন আরও তীব্র হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। লাগাতার কয়েকদিনের আন্দোলনের পর বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিলেও বেসরকারি বাসের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। নিরাপদ সড়ক আন্দোলনে নেতারা বলছেন অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার। সরকার বলেছে, নিজের থেকে বলেছে, আমাদের চক্ষু খুলে গেছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি করণীয় ছিল, আমরা কি করিনি, আমরা করব, কিন্তু সেটি আবার ঘুমিয়ে গেল। যদি না ঘুমাতো তাহলে কিন্তু আইন কিন্তু বাস্তবায়ন হতো। সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সড়কে মৃত্যু থামবে না বলে জানালেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। আইন প্রয়োগের আগে কিন্তু সেগুলো পরিবর্তনের একটা অংশবিশেষ হয়ে গেছে। একটি মহলের চাপে আইনগুলি কিন্তু পরিবর্তন হচ্ছে। ফলে আমরা সবসময় বলে এসেছিলাম যে আইনটাকে একদম সার্বিকভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, কিন্তু আসলে এর বাস্তবায়নটা হচ্ছে না। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের 9 দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে ও শৃঙ্খলা ফেরাতে সে সময় 9 দফা দাবি জানায় শিশু কিশোররা। প্রায় 4 বছরেও সেসব দাবির অধিকাংশই বাস্তবায়ন হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভোলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় খোরশেদ আলম টিটু নামের এক যুবলীগ নেতা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আরও 3 জন। এ ঘটনার জন্য পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেটকে দায়ী করেছেন হতাহতের স্বজনরা। নির্বাচনী সহিংসতায় আবারও ঝরল প্রাণ। এবার ভোলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু। শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। গত 11 নভেম্বর দ্বিতীয় দফায় দৌলত খান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন নাসির উদ্দিন নান্নু। শুক্রবার দুপুরে বিজয় মিছিল ও কর্মীদের ভোজের আয়োজন শেষে ট্রলারে করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে নাসির মাঝির সংলগ্ন মেঘনা নদীতে স্পিডবোটে কয়েকজন দুর্বৃত্ত চেয়ারম্যান ও তার লোকজনের উপর এলোপাতারিভাবে গুলি করে পালিয়ে যায়। এ সময় চেয়ারম্যান নান্নুর সঙ্গে থাকা খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। কাছে যেমন টাইমে একটা স্ক্রিন বোর্ড এসে আমাদের গুলি করিয়া অবস্থা খারাপ করছে, আর আমাদের একজন আহত হয়েছে। স্ক্রিন বোর্ডটা এসে আমাকে নৌকার লগে ধাক্কা দিয়ে গুলি করলো। আমার ভাই 2টা গোলা বানাচ্ছে, আমার ভাই সের হয়ে গেছে, আমার ভাই কে দেখবো। একজন গুলিবিদ্ধ অবস্থায় একজন লোককে নিয়ে আসছে, তো আসার পরে আমরা এখানে দেখলাম যে ওনার আসলে কোনো ধরনের সাইন অফ লাইফ নাই, মানে সবকিছু উনি আগেই মারা গেছে হয়তো। পরাজিত প্রার্থী জামাল উদ্দিন সকেট হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন হতাহতদের স্বজনরা। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার সময় দুর্বৃত্তরা যে স্পিডবোট ব্যবহার করেছে সেটি জব্দ করেছে পুলিশ। নিহত খোরশেদ আলম টিটু ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সময় সংবাদ, ভোলা। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্প পোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে বাতির খুঁটি।
প্যারাপেট ওয়াল বসানোর পর রেলিংয়ের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে ল্যাম্প পোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন, জানুয়ারি মাসেই জ্বলবে সেতুর ল্যাম্প পোস্ট। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। ৯৫টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়। মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান। এখন সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্প পোস্ট বসানো শুরু হয়ে গেছে। এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্প পোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্প পোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্প পোস্ট বসবে মোট ৩২৮টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে ৪১৬টি, আর সেতুর দূরপ্রান্তে সংযোগ সেতুতে স্থাপন হবে ৮৮টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁও এসে, কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটি কর্তৃপক্ষ বলছে, এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে তারা। আর বিআরটিসি বলছে, মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6-এর অগ্রগতি ৭২ ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে ৯০ ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল ৭১ ভাগ। এরই মধ্যে ঘোষণা এসেছে, উত্তরা থেকে আগারগাঁও অংশে ২০২২ সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে, মতিঝিল পর্যন্ত চালু হবে ১ বছর পরে, অর্থাৎ ২০২৩ সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে, এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। বিআরটিসি বলছে, আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্র দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। এমআরটি লাইন 6-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে সেখান থেকে ভিন্ন ধরনের জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এটুকুই বলতে চাই, এই যে ১১ লক্ষ, এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্টের। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয়,
তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। আমাদের যদিও আমরা সতর্ক রয়েছি। To work together to secure that same future and ensure that India, Bangladesh মনে রাখতে হবে সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো সীমানা নেই। একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, যাতে এ অঞ্চলে জঙ্গিবাদ প্রভাব বিস্তার করতে না পারে। কনকনে ঠান্ডা বাতাস সঙ্গে ঘন কুয়াশা বরেন্দ্র জনপদ নওগাঁয়। হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক। শীতের দুর্ভোগ লাঘবে বিত্তবানদের পথ চেয়ে আছে দুস্থ মানুষ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গেল সপ্তাহ থেকে হঠাৎ করে ঠান্ডা জেঁকে বসেছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীতে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে নিম্নবিত্তের খেটে খাওয়ার মানুষও। ভোর থেকে দুপুর পর্যন্ত পথঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর হিমেল ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। রাতটা খুব ঠান্ডা লাগে, চলাফেরা খুব কঠিন হয়ে যাচ্ছে, নামাজ পড়িয়ে বেড়েছে লাগে। গরিব দুঃখী শিয়া থাকে, তারা খুব কষ্ট স্টেশন যাপন করছে। গরম কাপড় দেওয়া দরকার। 3-4 দিন হচ্ছে খুব কষ্ট হচ্ছে, ফুটপাতে যারা থাকে তাদের খুব কষ্ট হচ্ছে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। একটা করে বেডে 3টা করে রোগী বাচ্চা নিয়ে থাকা লাগে। ভিতরে আসলে বেডের সংকটের কারণে আমরা বাহিরে ব্যবস্থা করে দিয়েছি রাখার। এক বেডে 3 জন 4 জন। শুক্রবার সকাল 8টায় নওগাঁ আবহাওয়া অফিস 12.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। আর শীত মোকাবেলায় এ পর্যন্ত 48,000 পিস গরম কাপড় বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। আড়তদাররা বলছেন কারেন্ট জালের কারণে নদীতে ইলিশ মিলছে না, তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। বড় আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। শিশির ভেজা ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর দূরান্তের পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার এসে নিরাশ হন অনেকে। সরবরাহ কম থাকায় আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের প্রতিটি কেজিতে বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। ইলিশ মাছের বর্তমানে খুব আকাল, মাছ পাওয়া যাচ্ছে না। 1500 টাকা কেজি নিচে মাছ কিনতে পারতেছি না। কারেন্ট জালের কারণে পদ্মা ইলিশ মাছ নাই। পদ্মায় এখানে মাছের অনেক দাম। আজকে ইলিশ মাছের দাম অনেক বেশি। আজকে একবারে বড় সাইজেরটা বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। প্রত্যেক দিনের বাজারে হচ্ছে আজকে ইলিশ মনে করেন প্রতিদিন 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ আমরা কিনি, কিন্তু আজকের বাজারে কোনো ইলিশ আমরা পাই নাই। নদীতে কোনো ইলিশ মাছ নাই বর্তমানে। যা দুটো আছে সমুদ্রে, আর এই সমুদ্রে মাছ হলো সব ছোট। জেলে এবং ব্যবসায়ীদের মতে কারেন্ট জালের কারণে বড় হতে পারছে না ইলিশ। এই জালে আটকা পড়ে যাচ্ছে জাটকা অবস্থাতেই। তাই তো ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলিশ মাছ নাই কারণ জাটকা হলো মাছটা বড় হইতে পারে না। কারেন্ট জাল দিয়া মাছটা ধরে ফেলায়। প্রাচীন এই হাটে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।